নমস্কার। আজকে আমরা 2020 সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রটি উত্তরসহ আলোচনা করব। প্রথমেই বিভাগ কয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকে তার সঠিক উত্তর একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটি এসেছিল, সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক, তার সাথে ছিল দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস, তার সাথে ছিল বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক, তার সাথে ছিল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এবং সুষুম্না শীর্ষক, তার সাথে ছিল হৃদস্পন্দন ও খাদ্য গলদকরণ নিয়ন্ত্রণ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের অপশানটি, যেখানে সুষুম্না শীর্ষকের কাজ লেখা আছে হৃদস্পন্দন ও খাদ্য গলদকরণ নিয়ন্ত্রণ। 1-2 প্রশ্নটি, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। সেখানে পরপর 4টি অপশান ছিল, যার মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে গয়ের অপশানটা, অর্থাৎ ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। বাকি অপশানগুলো এখানে ছিল, কয়েরটা রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে, ক্ষয়ের অপশানে ছিল যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, গয়ের অপশানটা ছিল ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, আর ঘয়ের অপশানটা ছিল প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। তো সঠিক উত্তর বললাম গয়ের অপশানটা। পরবর্তী প্রশ্ন 1-3 ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। তো ক স্তম্ভে 3টে অপশান আছে, এ বি সি করে যথাক্রমে ফ্লেকশন, এক্সটেনশন এবং রোটেশন, এবং খ স্তম্ভে 1, 2, 3 করে 3টে অপশান আছে, কোয়াড্রিসেপস, পাইরিফর্মিস এবং বাইসেপস। তো যে অপশানটা এখানে সঠিক সেটা হচ্ছে গয়ের দাগেরটা, যেখানে ক্যাপিটাল এ 3 নাম্বার অপশানটার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ ফ্লেকশন, বাইসেপস মাসেল। বি অপশান এক্সটেনশন, সেটা মিলে যাচ্ছে 1 অপশানটার সাথে, কোয়াড্রিসেপস, এবং সি অপশান অর্থাৎ রোটেশন মিলে যাচ্ছে 2 অপশানটার সাথে, যেটা হচ্ছে পাইরিফর্মিস পেশি। পরবর্তী প্রশ্ন 1-4 দাগেরটা, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তার নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো। অপশানে ছিল প্রথমটা অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। আয়ের অপশান ছিল নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ালাস অবলুপ্ত হয়। তো এখানে পরপর আবার 4টে অপশান দেওয়া আছে ক, খ, গ, ঘ করে, যার সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, অর্থাৎ হচ্ছে অ্যানাফেজ আর আয়েরটা হচ্ছে প্রোফেজ। এরপর 1-5 প্রশ্নটি, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নির্বাচন করো। ক ছিল একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, খ ছিল বাহকের প্রয়োজন হয় না, গ ছিল নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, ঘ হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হয়। তো সঠিক উত্তরটি এখানে হচ্ছে অপশান ঘ, অর্থাৎ পরাগরেণুর অপচয় বেশি হয়। পরের প্রশ্ন 1-6 দাগ, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। কয়ের অপশান ছিল 46, ক্ষয়ের অপশান ছিল 1, গয়ের অপশান ছিল 23, ঘয়ের অপশান ছিল অসংখ্য। সঠিক উত্তর এক্ষেত্রে 1। পরবর্তী প্রশ্ন 1-7 দাগের, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। পরপর 4টে অপশান দেওয়া আছে এখানে বিভিন্ন কম্বিনেশনে। সঠিক উত্তরটা হচ্ছে কয়ের দাগেরটা, অর্থাৎ ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এবং ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর আর স্মল আর। পরবর্তী প্রশ্ন 1-8 দাগে, যেটার প্রশ্ন ছিল নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। ক ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক। ক্ষয়ের অপশান ছিল কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। গয়ের অপশান ছিল পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ হলুদ। ঘয়ের অপশান ছিল ফুলের অবস্থান কাক্ষিক এবং কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। সঠিক উত্তর এক্ষেত্রে ক্ষয়ের অপশান, অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার কুঞ্চিত।
পরবর্তী প্রশ্ন 1-9 দাগেরটা ছিল হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তার নিচেরগুলো থেকে নির্ধারণ করো। বলে 4টে অপশান আছে এখানে, যার সঠিক উত্তরটা হচ্ছে ঘ, অর্থাৎ ক্যাপিটাল এইচ, স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ আর নর্মাল ওয়াই ক্রোমোজোম। এই অপশানটা হলে তবেই একমাত্র হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা হতে পারে। পরবর্তী প্রশ্ন 1-10 দাগের, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। 4টে অপশানের মধ্যে কয়ে ছিল অন্তঃপ্রজাতি সংগ্রাম, ক্ষয়ে ছিল আন্তঃপ্রজাতি সংগ্রাম, গয়ে ছিল পরিবেশের সঙ্গে সংগ্রাম, ঘয়ে ছিল নতুন প্রজাতির উৎপত্তি। সঠিক উত্তরটি হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ ক্ষয়ের অপশানটা। পরবর্তী প্রশ্ন 1-11 দাগের, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। কয়ের অপশানে ছিল ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্ষয়ের অপশানে ছিল ইউরিয়া, অ্যাডেনিন, গয়ের অপশানে ছিল গ্লাইসিন, অ্যালানিন এবং ঘয়ের অপশানে ছিল ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর এখানে গয়েরটা, গ্লাইসিন এবং অ্যালানিন। পরবর্তী প্রশ্ন 1-12 দাগের, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। কয়ের অপশান ছিল প্রজনন সঙ্গী খোঁজা, ক্ষয়ের অপশান ছিল অন্যান্য শ্রমিক মৌমাছি মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখে ও দূরত্ব জানানো, গয়ের অপশান ছিল নতুন মৌচাকের স্থান নির্বাচন করা, ঘয়ের অপশান ছিল সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। সঠিক উত্তর হলো ক্ষয়ের অপশান, অর্থাৎ অন্যান্য শ্রমিক মৌমাছি মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। পরবর্তী প্রশ্ন 1-13 দাগের, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। ক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। খ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। গ, বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়। ঘ, এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট হয়। সঠিক উত্তর হলো কয়ের অপশান, অর্থাৎ বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন 1-14 দাগের, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। প্রথম জোড়াটি ছিল চোরা শিকার ও গরিলার বিপন্নতা বৃদ্ধি। দ্বিতীয় অপশান ছিল বহিরাগত প্রজাতি এবং ল্যান্টানা তিলাপিয়া। গয়ের অপশান ছিল হটস্পট নির্ধারণ এবং স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা। ঘয়ের অপশান, অর্থাৎ লাস্ট অপশান ছিল গ্রিন হাউস গ্যাস এবং ইউট্রপিকেশন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, গ্রিন হাউস গ্যাস ও ইউট্রপিকেশন। পরবর্তী প্রশ্ন 1-15 দাগের, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। ক ছিল বন্দেপুর, ক্ষয়ের অপশানে ছিল শিমলিপাল, গয়ের অপশানে ছিল সুন্দরবন, ঘয়ের অপশানে ছিল কানহা। সঠিক উত্তর এক্ষেত্রে গয়ের অপশান সুন্দরবন। এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব, যেখানে 26টা প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর লিখতে হয়, 1 নাম্বার করে প্রতিটি প্রশ্ন। এখানে 2-1 দাগের প্রশ্নটা শূন্যস্থান পূরণ ছিল, যেমন আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তর হবে সংবেদনশীলতা। 2-2 ছিল মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে 88টা। 2-3 ছিল মানুষের পপুলেশনে এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ। এখানে হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা যে কোনো একটি উত্তর লেখা যেতে পারে। 2-4 ছিল আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। সঠিক উত্তর শূন্যস্থানে বসবে 3। 2-5 ছিল
নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? এখানে শূন্যস্থান যেখানে ছিল সেখানে সঠিক উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন। 2-6 বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। সঠিক উত্তর হচ্ছে ভৌম জল। পরবর্তী অংশে ছিল যে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে 1 নাম্বার করে 5টা ছিল সত্য মিথ্যা বলার জন্য। তো 2-7 ছিল ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, যেটা সত্য। 2-8 ছিল মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যে। 2-9 ছিল মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, মিথ্যা এটা। 2-10 হলো বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা সত্য। 2-11 ছিল পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, এটা সত্য। 2-12 ছিল কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা মিথ্যা। পরবর্তী ছিল এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে লেখার জন্য। তো এই স্তম্ভের মধ্যে যে অপশানগুলো ছিল সেগুলো হচ্ছে 2-13 জিববেরেলিন, 2-14 শাখা কলম, 2-15 কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, 2-16 সমসংস্থ অঙ্গ, 2-17 জলাভূমি ও 2-18 থাইমিন ও ইউরাসিল। বি স্তম্ভের মধ্যে পরপর অপশানগুলো ছিল কয়ের দাগে স্মল আর ক্যাপিটাল ওয়াই। ক্ষয়ে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। গয়ে ছিল পিরিমিডিন ক্ষারক। ঘয়ে ছিল মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। উঙ্গয় ছিল গঠন এক কিন্তু কাজ ভিন্ন। চয়ে ছিল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ছয় ছিল গোলাপ। তো এখানে ম্যাচিংটা নিচের উত্তরে যেমন লেখা আছে দেখো, 2-13টা ঘয়ের সঙ্গে মিলবে, 2-14টা ছয়ের সাথে মিলবে, 2-15টা কয়ের সাথে মিলবে, 2-16টা উঙ্গর সাথে মিলবে, 2-17টা ক্ষয়ের সাথে মিলবে, 2-18টা গয়ের সাথে মিলবে। পরবর্তী অংশে একটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে 6টি প্রশ্নের 6 নাম্বারের জন্য। যেমন 2-19টা ছিল বিসদৃশ শব্দটি বেছে লেখো। 4টে শব্দ ছিল গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। এর মধ্যে বিসদৃশ শব্দটি হলো পন্স, কেননা গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, কেবলমাত্র পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। 2-20টা ছিল সোয়ান কোষ কোথায় থাকে? তার উত্তর হলো সোয়ান কোষ নিউরনের অ্যাকশনের উপর থাকে। 2-21টা ছিল নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অর্থাৎ প্রথমটা ছিল মাইটোসিস, তার সঙ্গে ছিল ভ্রূণমূল। দ্বিতীয়টা হচ্ছে মিওসিস, তার সঙ্গে মিলিয়ে এটা হবে রেণু মাতৃকোষ বা গ্যামেট, যে কোনো একটা। 2-22 ছিল মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তার উত্তর হলো দ্বিসংকর জননের পরীক্ষার মাধ্যমে মেন্ডেল স্বাধীন বন্টনের সূত্রে উপনীত হয়েছিলেন। 2-23টা ছিল সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তার উত্তর যে কোনো একটা হতে পারে, চোখের মণির রং অথবা রোলার জিভ অথবা যুক্ত কানের লতি, যে কোনো একটা উত্তর লেখা যেতে পারে। 2-24টা ছিল শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? তার উত্তর হলো শিম্পাঞ্জিরা শক্ত পাথরকে পাটাতনের মতো রেখে গাছের ডাল বা ছোট পাথরকে হাতুড়ির মতো ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। 2-25টা ছিল নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। যার মধ্যে দেওয়া ছিল SPM, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস এবং ফুসফুসের রোগ। সঠিক উত্তর হচ্ছে বায়ু দূষণ, কেননা বায়ু দূষণ বিষয়টি বাকি 3টে জিনিসকে কভার করে, যেমন SPM, গ্রিন হাউস গ্যাস এবং ফুসফুসের রোগ।
2-26 ছিল স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর JFM। এরপরে আমরা বিভাগ গয়ে চলে আসব, যেখানে বলা হয়েছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 বা 3 বাক্যে লেখো। প্রতিটা প্রশ্ন 2 নম্বরের এবং 12টা প্রশ্নের জন্য এখানে 24 নম্বর। তো 3-1 প্রশ্নটি ছিল নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। বিষয়গুলি ছিল কাজের প্রকৃতি, কাজের গতি এবং কাজের স্থায়িত্ব ও পরিণতি। তো উত্তর এখানে লিখে দিয়েছি যেমনভাবে দেখো, হরমোন এবং স্নায়ুতন্ত্রের যেরকম আমরা টেবিল করে পার্থক্য করি তার বাঁদিকে বিষয়গুলোকে রাখা থাকবে। যেমন কাজের প্রকৃতি, হরমোনের প্রকৃতি হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কাজ করে, এবং স্নায়ুতন্ত্রের কাজের প্রকৃতির মধ্যে লিখতে হবে ভৌত সমন্বয় সাধক হিসাবে কাজ করে। কাজের গতি, হরমোনের ক্ষেত্রে এটা হবে হরমোনের ক্রিয়া মন্থর, কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে লিখতে হবে স্নায়ুতন্ত্রের ক্রিয়া দ্রুত। কাজের স্থায়িত্ব, হরমোনের ক্ষেত্রে লিখতে হবে ক্রিয়ার ফল দীর্ঘস্থায়ী, এবং স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে লিখতে হবে ক্রিয়ার ফল তাৎক্ষণিক। সর্বশেষে পরিণতি, হরমোনের ক্ষেত্রে কাজ শেষে নষ্ট হয় এবং স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে লিখতে হবে কাজ শেষে অপরিবর্তিত থাকে। 3-2 প্রশ্নটি যেমন দেওয়া আছে, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখো। এর উত্তর হলো, এরকম সমস্যার কারণ হতে পারে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের থেকে কমে যাওয়া। এক্ষেত্রে সঠিক বিবর্ধন ক্ষমতাযুক্ত উত্তল লেন্স চশমা ব্যবহার করে সমস্যার প্রতিকার করা যায়। 3-3 কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। এর উত্তর হলো, কৃষির ফলন বৃদ্ধিতে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA প্রয়োগ করে মুকুল সৃষ্টি ত্বরান্বিত করা হয়। এছাড়া ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা IBA প্রয়োগের মাধ্যমে দ্রুত শাখা কলমের উৎপাদন করে ফলন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আগাছা দমনের জন্য 2,4-D হরমোন প্রয়োগ করা হয়। 2,4-D মানে তোমরা জানো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 3-4 প্রশ্নে বলা হয়েছিল LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বক্তব্যটির যথার্থটা বিচার করো। তার উত্তর হলো, লিউটিনাইজিং হরমোন বা LH মহিলাদের ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ করে পিত্ত গ্রন্থি উৎপাদন করতে সাহায্য করে। পিত্ত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা ICSH পুরুষদের শুক্রাশয় লেডিগের আন্তঃকোষীয় কোষগুলি থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ উদ্দীপিত করে। সুতরাং বক্তব্যটি যথার্থ বলেই বিবেচিত হয়। 3-5 দাগে ছিল বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে। তার উত্তরে যেরকম টেবিল করে পার্থক্য লিখতে হয় তেমনই লিখতে হবে। উদ্ভিদ মাইটোসিস এবং প্রাণী মাইটোসিস দুটো আলাদা টেবিলে রেখে সেখানে বেমতন্তু গঠনের মধ্যে লিখতে হবে সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল থেকে অ্যাস্ট্রাল রশ্মি ছাড়াই বেমতন্তু সৃষ্টি হয়, এবং প্রাণী মাইটোসিসের ক্ষেত্রে লিখতে হবে দুটি সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের দ্বারা বেমতন্তু সৃষ্টি হয়। সাইটোকাইনেসিসের পদ্ধতি উদ্ভিদ মাইটোসিসের ক্ষেত্রে লিখতে হবে কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে ফ্র্যাগমোপ্লাস্ট ও কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। প্রাণী মাইটোসিসের ক্ষেত্রে লিখতে হবে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে খাঁজ সৃষ্টির মাধ্যমে ঘটে। 3-6 দাগে ছিল কোষচক্র নিয়ন্ত্রণ ও নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। তার উত্তর হলো, ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে। কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রণ বিন্দুগুলিতে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে বা নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে। এর ফলে টিউমার সৃষ্টি হয়। সৃষ্ট টিউমার যখন মেটাস্টেসিস পদ্ধতিতে রক্তবাহ দ্বারা ছড়িয়ে পড়ে তখন ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয়। 3-7 প্রশ্ন ছিল
অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তার উত্তর হলো, পাথরকুচি উদ্ভিদের পাতার কিনারায় সারি বেঁধে অস্থানিক মুকুল তৈরি হয়। এই মুকুলকে পত্রাশ্রয়ী মুকুল বলা হয়। এই মুকুল অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ সৃষ্টি হয়। শিশু উদ্ভিদ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন স্বতন্ত্র উদ্ভিদে পরিণত হয়। 3-4 দাগে ছিল, বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। এর উত্তর হলো, অপত্যের লিঙ্গ নির্ধারণে বাবা ও মায়ের উভয়ের গুরুত্বই সমান। কন্যা সন্তানের দেহকোষের 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি মাতার ও একটি পিতার থেকে প্রাপ্ত। পুত্র সন্তানের দেহকোষের এক্স ক্রোমোজোমটি মায়ের থেকে ও ওয়াই ক্রোমোজোমটি বাবার থেকে প্রাপ্ত। নিচে ক্রসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হলো। পিতার ক্ষেত্রে এক্স এবং ওয়াই ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, মাতার ক্ষেত্রে 2টিই এক্স ক্রোমোজোম থাকে। তো গ্যামেট সৃষ্টির সময় পিতার থেকে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম শুক্রাণুর মধ্যে আলাদা হয়ে যায়। একই রকমভাবে ডিম্বাণু গঠনকালেও মাতার 2টি এক্স ক্রোমোজোম গ্যামেটের মধ্যে আলাদা হয়ে যায়। যখন জাইগোট সৃষ্টি হয় তখন পিতার এক্স ক্রোমোজোম ও মাতার এক্স ক্রোমোজোম যদি জাইগোটের মধ্যে থাকে তাহলে সেটা কন্যা সন্তানের জন্ম দেয়, এবং পিতার ওয়াই ক্রোমোজোম ও মাতার এক্স ক্রোমোজোম যদি জাইগোটের মধ্যে থাকে সেটা পুত্র সন্তানের জন্ম দেয়। পরবর্তী প্রশ্ন 3-9 দাগে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এটা যে কোনো টেক্সট বইতে তোমরা দ্বিসংকর জননের উদাহরণের মধ্যে পেয়ে যাবে। এর উত্তর যেমন এখানে লিখে দেওয়া হয়েছে। মনে করি মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটির জন্য দায়ী অ্যালিলটি ক্যাপিটাল টি, যা বেঁটে বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল স্মল টি এর উপর সম্পূর্ণরূপে প্রকট। আবার বেগুনি বর্ণের ফুল সৃষ্টিকারী অ্যালিল ক্যাপিটাল ভি সাদা বর্ণের ফুল সৃষ্টিকারী অ্যালিল স্মল ভি এর উপর সম্পূর্ণভাবে প্রকট। এরপরে এখানে ক্রসের মাধ্যমে নির্দিষ্ট সারণী করে দেখানো হয়েছে যে কিভাবে গ্যামেটগুলি সৃষ্টি হতে পারে, এবং সেখানে সমস্ত প্রকারের অ্যালিল নিজেদের মধ্যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করবে। তাদের জিনোটাইপ এবং ফিনোটাইপ কী হবে সেটা তোমরা টেক্সট বই থেকে এই পরীক্ষার একটা উদাহরণ হিসাবে পেতে পারো। সারণীর মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, যেমন ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল টি স্মল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ভি স্মল ভি। জিনোটাইপগুলি ভিন্ন হলেও প্রত্যেকের ফিনোটাইপ কিন্তু লম্বা এবং বেগুনি হয়। পরবর্তী প্রশ্ন 3-10 দাগে, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সেই বিষয়ে তোমার মতামত জানাও। উত্তর হলো, থ্যালাসেমিয়ার মতো রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে নিম্নলিখিত পরামর্শ দেওয়া যেতে পারে। বিবাহের পূর্বে উভয়ে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা তা নির্ণয় করা উচিত। 2 নাম্বার, পরিবারে থ্যালাসেমিয়া রোগের ইতিহাস আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। 3 নাম্বার, দম্পতির কেউ রোগের বাহক হলে ভবিষ্যৎ প্রজন্মে রোগটির সম্ভাবনা নির্ণয় করা উচিত। 4 নাম্বার, রোগটির প্রকৃতি ও সন্তান গ্রহণের সমস্যা ও ঝুঁকি সম্বন্ধে রোগীকে ব্যাখ্যা করা উচিত। পরবর্তী প্রশ্ন 3-11 দাগে, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তিলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। এর উত্তর হলো, তিলাপিয়া সাধারণত শাকাশী প্রকৃতির হলেও খাদ্যাভাব ঘটলে সর্বভুক হয়ে ওঠে। এছাড়া প্রজননের সময় ডিম ও ডিমপোনা রক্ষা করার জন্য এরা নিজস্ব এলাকাও দখলে রাখে। তাই দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে তিলাপিয়া মাছ ছাড়া হলে তারা বেঁচে থাকার জন্য দেশীয় প্রজাতির মাছেদের সঙ্গে খাদ্য ও বাসস্থানের জন্য আন্তঃপ্রজাতিক সংগ্রামে লিপ্ত হবে। পরবর্তী প্রশ্ন 3-12 দাগে, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। এর উত্তর হলো,
বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্রথম পয়েন্টে লিখতে হবে, বায়ুথলি বায়ুপূর্ণ হলে পায়রার ওজন আয়তনের তুলনায় হালকা হয়, যা উড়তে সাহায্য করে। দ্বিতীয়, বায়ুথলি ফুসফুসে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, যা অধিক শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন। তৃতীয়, বায়ুথলি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ, বায়ুথলির বায়ু দ্বিশ্বসনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন 3-13 দাগের, গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশক উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। এর উত্তর হলো, জীবদেহের যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কার্যগতভাবে তারা একই, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন পাখির ডানা ও পতঙ্গের ডানা উভয়ই গঠনগতভাবে আলাদা হলেও কাজের দিক থেকে একই। আবার বিবর্তনের ধরন অনুযায়ী বাতাসে ওড়ার জন্য পাখির ডানা ও পতঙ্গের ডানা একইভাবে অভিযোজিত হওয়ায় এটি অভিসারী বিবর্তনকে নির্দেশিত করে। পরবর্তী প্রশ্ন 3-14 দাগে, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্পর্ক স্থাপন করো। বিশ্ব উষ্ণায়ন, নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। এর উত্তর হলো, মানুষের বিভিন্ন দৈনন্দিন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাপকভাবে ব্যাহত হয়। যেমন বিশ্ব উষ্ণায়ন, যানবাহন, শিল্প ও বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশছে, যা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে। মাটি ও জলের অম্লীকরণ, কলকারখানার ধোঁয়ার সাথে নির্গত NOx এবং SOx বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে তৈরি করে অ্যাসিড। এটি শুষ্ক বা অ্যাসিড বৃষ্টি হিসাবে জলাশয় বা মাটিতে মিশলে মাটির অম্লীকরণ ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন 3-15 দাগের, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরোক্ত জীবগুলোর বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। এর উত্তর হলো, ইলিশ, ছোট অর্থাৎ অপরিণত ইলিশ মাছ ধরার ফলে ইলিশ মাছেদের প্রজননে ব্যাঘাত ঘটছে। মৌমাছি, কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মৌমাছির মতো গুরুত্বপূর্ণ পতঙ্গের সংখ্যা হ্রাস পাচ্ছে। পেঙ্গুইন, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় পেঙ্গুইনরা বাসস্থান হারাচ্ছে। সর্পগন্ধা, ভেষজ উদ্ভিদ হিসাবে এর অতিরিক্ত ব্যবহার সর্পগন্ধাকে বিপন্ন করেছে। পরবর্তী প্রশ্ন 3-16 দাগের, স্থানীয় জীববৈচিত্র্যের সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো। উত্তর হলো, স্থানীয় জীববৈচিত্র্যের সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR এর ভূমিকা হলো, প্রথমত PBR স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা দেয়। দ্বিতীয়ত, স্থানীয় মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে সজাগ করে ও বিপন্ন জীবগুলি সংরক্ষণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন 3-17 দাগের, বন্যপ্রাণ আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। এর উত্তর হলো, বন্যপ্রাণ আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ করা নিষিদ্ধ তা হলো, প্রথমত অনুমতি ছাড়া কেউ অভয়ারণ্যে প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত, এখানে অনুমতি সাপেক্ষে গবেষণা ছাড়া পর্যটন নিষেধ। তৃতীয়ত, গবাদি পশুচারণ নিষিদ্ধ। চতুর্থত, বন্যপ্রাণী হত্যা বা শিকার নিষিদ্ধ।